সোজা রথে দীঘায় গেলেও উল্টো রথে গেলেন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন ফি বছর কলকাতার ইস্কনের রথে তাকে দেখা গেলেও এবছর তিনি সেদিকেই গেলেন না? আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দীঘার ওই কংক্রিটের মণ্ডপ এবং রথ বয়কট করলেন কেন? ফাঁস করব তৃণমূলের ঘরের কথা। ইতিমধ্যেই বড় বিপদের সংকেত পেয়ে গিয়েছে তৃণমূল। পেয়েছেন পিসি ভাইপো? এই আলোচনা যদি ভালো লাগে তবে এখনই সাবস্ক্রাইব করুন। পিনাক্কি বলছে। আর কিভাবে রথের ধাক্কায় তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখম হলেন তা নিয়ে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, আজকের প্রতিবেদন দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিবেদনটা এমন করে সাজিয়েছি যাতে যে এই ধাক্কা খাওয়ার কারণটা একেবারে শেষের দিকেই রাখতে বাধ্য হয়েছি আমি। প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী দীঘায় এমন রথযাত্রার প্রচলন করতে গেলেন কেন? এই বাংলায় রথের ঐতিহ্য তো কম নয়। মানে দেশের দ্বিতীয় প্রাচীন রথ, পুরীর পরেই শ্রীরামপুরের মাহেশ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর রাধারানী উপন্যাসে এই মাহেশের রথের কথা লিখেছেন। সেখানে এই কাহিনীর মূল চরিত্র রাধারানী এই মাহেশের রথে এসেই তো হারিয়ে যান। যদিও আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্য সচেতন মুখ্যমন্ত্রী অন্য কথা বলেন। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কপালকুণ্ডলা উপন্যাস লিখেছিলেন, রাধারানী হারিয়ে গিয়েছিল এই মাহেশের রথযাত্রা এসে। পাশে দাঁড়িয়ে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিক বিধায়ক ছিলেন তখন প্রবীর ঘোষাল কেমন ঘাড় নাড়ছিলেন দেখেছেন? ভুলটা ধরিয়ে দেওয়ার সাহসটুকু তাদের নেই। চাকরি চলে যাবে তো, কিন্তু আমি ভুল ধরিয়ে দিচ্ছি। আপনারা অবশ্য জানেন কপালকুণ্ডলার সঙ্গে রাধারানীর কোনো যোগ নেই। উপন্যাসটির নাম রাধারানী। যাই হোক, 1936 সাল থেকে শুরু হওয়া এই মাহেশের যে রথ, তা ছাড়াও এই বাংলায় না অনেক বিখ্যাত রথ আছে। 1776 সালে মহিষাদলের রথ চালু হয়। সেখানকার রাজা সেই রথ চালু করেছিলেন। তারও আগে 300 বছর প্রায় হয়ে গেছে হুগলিরই গুপ্তিপাড়ার রথের জাগ জমক অনেক। এরকম অনেক উদাহরণ আছে রাজ্যে। এই বাংলায় রথ অনেক, তবে কলকাতায় সেভাবে বড় রথ আগে ছিল না। তবে বিখ্যাত ছিল উত্তর কলকাতায় শ্যামবাজারের কাছেই বলরাম বসুর বাড়ির রথ। এই রথটার আকার আয়তন এসবে যদি পুরী মহেশ বন্য জায়গার সঙ্গে তুলনা করি তাহলে অত জাঁকজমক নেই, অনেকটাই ছিমছাম। এবং আরো বড় কথা, এই যে বাড়িটি রয়েছে উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়ি, সেই বাড়ির দোতলায় রথ টানা হয়। এবং 1884 সালে সেদিন উল্টো রথ ছিল। ঠাকুর রামকৃষ্ণ এই বাড়িতে এসে রথ টেনেছিলেন। তার পরের বছর ঠাকুর আবার আসেন, পরের বছর সোজা রথ টেনেছিলেন তিনি সেখানে। এবং আমরা জানি এই বাড়িতে বসেই তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন ইত্যাদি গড়ার পরিকল্পনা করেছিলেন। আমরা জানি এগুলো। তবে কলকাতার যে রথের কথা বলা হচ্ছে, এই রথের যে ধুমধাম, সেইটা প্রথম ইস্কনের রথ চালু হবার পর। আমার ঠিক মনে নেই কবে থেকে চালু হলো, তবে বছর 40 হয়ে গেছে ইস্কনের রথ। এবং প্রথম থেকেই না এই কলকাতার ইস্কনের রথ, যেটা ওই দক্ষিণ কলকাতার এলবার্ট রোড থেকে শুরু হয়, হয়ে এসে ময়দানে থাকে, ওখানেই একটা অস্থায়ী মেলা টেলা চলে, আবার ওখান থেকে এলবার্ট রোডে ফেরত যায়। এই যে রথ, এই রথটার কে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, কারণ ইস্কনকে না প্রথম থেকেই বামেরা একদম সহ্য করতো না। কোনোদিনও ভালো চোখে দেখেনি বামেরা। মানে শুধু সিপিএম নয়, ফ্রন্টের অন্যান্য দলও এই মার্কিন এজেন্ট মনে করতো ইস্কনকে। ফলে জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী, সেই সময় মায়াপুরে যে ইস্কনের মন্দির, সেই মন্দিরের জমি পাওয়া নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। ইস্কন অবশ্য সবসময় রাজনীতি সচেতন সংগঠন। আপনাদের মনে থাকবে হয়তো 1988 সালে সাবেক সোভিয়েত রাশিয়ায় যখন মিখাইল গর্বাচভের প্রশাসন চলছে, সেই সময় গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা পর্ব যখন চলছে, সেই সময় কলকাতায় যে রুশ কনসাল জেনারেল ছিলেন, তাকে এবং তার স্ত্রীকে ইস্কন রথযাত্রায় নিয়ে আসে। জগন্নাথের মূর্তিতে তারা মালা দেন এবং তারপরে রথের দড়িতে তারা
টান দেন। ভারতে রুশ কূটনীতিক তথা রুশ কমিউনিস্ট পার্টির সদস্যকে দিয়ে রথ টানানো, এটা কিন্তু একটা শুধু উপভোগের বিষয় ছিল না, এর মধ্যে একটা রাজনীতি ছিল। সেটা করেছিল ইসকন, কারণ বামেদের মন পাওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু সেটা ওই 1991 সাল, তারপরে ডিসেম্বরেই তো রাশিয়ায় কমিউনিস্ট শাসনের পতন। যাই হোক, এই ইসকন বাংলায় বিস্তার ঘটানোর ব্যাপারে যে সচেতন ছিল সেটা বোঝা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী এবং তিনি রেলমন্ত্রী কেন্দ্রের, সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইসকন গুরুত্ব দিতে শুরু করে এবং 2011 সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তো প্রতি বছর রথের প্রথম টানটা কে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এই যে রথের টান দিতে যাচ্ছেন, এই বিষয়টাকে জাঁকজমক যাতে খবর হয় তার অনেক চেষ্টা করেছেন। তার সাংসদ যখন ছিলেন নুসরত জাহানকে তিনি রথের রশি টানতে নিয়ে গিয়েছেন এবং তাতে কি হয়েছে, আরে গ্ল্যামার। শুধু নুসরত নয়, আরো অনেক টেলি তারকাকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রথের মাধ্যমে তার আশপাশে রাখতেন এবং তাদের মাধ্যমে তিনি ফোকাসটা কিন্তু তিনি নিজেই নিতেন। এটা আমরা দেখেছি, ওখান থেকে অনেক রাজনৈতিক বার্তাও তিনি দিয়েছেন। এবার দীঘার কথায় আসা যাক। যে কংক্রিটের প্যান্ডেলটি, মানে যেটাকে ধামটাম বলে দাবি করা হচ্ছে, এইটা সরকার বানানোর পরেই কিন্তু ধাক্কা খেয়েছেন। ধাম নাম দেওয়া নিয়ে দেশের সর্বত্র নিন্দা হতে শুরু করে এবং পুরীর শঙ্করাচার্য स्वयं एर प्रतिवाद करेছেন। जगन्नाथ धाम पुरी में है, उसको कर्षण नहीं करना चाहिए। धार्मिक आस्था का प्रश्न क्या नहीं, आर्थिक स्रोत का है। बंगाल के भक्त ही ज्यादातर आते हैं, अर्थ यहाँ प्राप्त हो जाता है। पंडे पुजारी जगन्नाथ जी के नाम पर उसको खींचने का प्रयास है। यह धर्म का जगन्नाथ जी का तो केवल नाम है। শঙ্করাচার্য নিশ্চলানন্দের বক্তব্য। একই ভাবে মমতার পাশে যে দ্বৈতাপতিকে দেখা যেত, সেই দ্বৈতাপতিকেও পুরীর মন্দির কর্তৃপক্ষ কিছুদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে, তাকে মন্দিরে ঢোকা বন্ধ হয়ে যায়, কারণ তিনি নিয়ম ভেঙেছিলেন। এবং পুরীর যে রাজ পরিবার, যাদের এখনো এই রথযাত্রা একটা বড় অংশ থাকে, সেই রাজ পরিবারের সদস্য মহারাজ গজপতি দিব্যসিংহ দেব, তিনি তো পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে मामलार हुमकी दिएছেন। जगन्नाथ जी का मंदिर समग्र विश्व में बहुत सारे स्थान में हो रहे हैं, कहीं पे भी जगन्नाथ धाम उन्होंने नहीं कहा है। समझाने का कोशिश करेंगे, नहीं तो कोर्ट के भी आश्रय सरकार ले सकते हैं। তবে এসবের জন্য কিন্তু ধাক্কা খেয়ে মমতার জখম নয়, সেটা বলছি। তার আগে একবার দেখুন, এইসব যখন হচ্ছে আচমকা অকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় दोषी সাব্যস্ত করে দিলেন। वो कहते हैं सबका साथ सबका विकास, तो आप क्यों जलते हैं, आपका जलन क्यों होता है? তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে করতে গিয়ে কি করেছেন, এই যে পুরীর মন্দিরের যারা পুরোহিত তাদের তো দৈতাপতি বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দৈতাপতিদের দৈত্যপতি, একবারে দৈত্য বানিয়ে ছেড়েছেন। পুজো প্রথম হয় তখন রাজেশ দৈত্যপতিও নিজে এখানে ছিলেন। এবার বলবো সেই কারণটা, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ধাক্কাটা খেলেন। এই যে দীঘার তথাকথিত জগন্নাথ ধামের নির্মাতা হচ্ছে হিডকো, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যাদের আবাসন বানানোর কথা। এর সরকারি নামটা কিন্তু সাংস্কৃতিক কেন্দ্র, কিন্তু প্রচার করা হচ্ছে ধাম বলে। এই যে এসব শুরু হতে হতে শুরু হলো কি, প্রসাদ বিলি করা হবে। প্রসাদ বিলি করে সব হিন্দুদেরকে মমতা ভাবলেন নিজের হাতের মুঠোয় নেবেন। কি ঠিক হলো, রেশন দোকানের মাধ্যমে দুয়ারে রেশন পদ্ধতিতে, মানে বাড়ি বাড়ি গিয়ে রেশন দোকানের কর্মীরা পৌঁছে দিয়ে আসবেন পেড়া গজা, এসব বিলির পর্ব শুরু হলো। তো কথা তো ছিল সরকারি, মানে রেশন দোকানগুলো এই কাজটা করবে। তারপর দেখা গেল তৃণমূল নেতারা, মানে তৃণমূলের মেজো সেজো ছোট নেতারা, তারাও এই বিলি করতে নেমে পড়েছেন। ভোটেরও লাগিয়া প্রসাদও বিলি। এদিকে আবার সরকারি ভাবে যার নাম প্রসাদ দেওয়া হয়েছে সেটা নিয়েও গোলমাল। কিভাবে তৈরি হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, কারা বিলি করছে, কেন বিলি করা হচ্ছে, এই যে প্রসাদ নামক বস্তুটি তৈরি করার জন্য 42 কোটি টাকা খরচ, সেই টাকা কোথা থেকে এলো, টাকা কি ধার করা হয়েছে, অনেক প্রশ্ন উঠেছে। শেষে শোনা গিয়েছে মানুষ সরকারি পেড়া গজা প্রত্যাখ্যান করায় প্রচুর রেশন দোকানে কারি কারি পেড়া গজা পচে গিয়েছে, মানুষ নিতেই চায়নি। ভাইপো কিন্তু প্রথম থেকেই বিষয়টাকে এড়িয়ে গেছেন। দেখুন, দীঘার উদ্বোধন তিনি বয়কট করলেন,
তারপরে সোজা রথ, উল্টো রথ। ভাইপোর রথ নিয়ে একটা কথা বলেননি তিনি। সমাজ মাধ্যমে হয়তো রথের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, তিনি তো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন। তা বলে কি তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভক্ত হয়ে গেলেন? তা তো ভাইপো হবার নন। ঠিক তেমন ভাবেই তিনি ওই জগন্নাথের শুভ রথযাত্রা ইত্যাদি করেছেন, কিন্তু রথ থেকে নিজে দূরত্ব রেখেছেন। কেন? ভাইপো জানেন তিনি 10 লাখ ভোট পেয়েছিলেন, 7 লাখ ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবারে জিতেছিলেন, সেই ভোটার কারা। পিসিও জানেন, কিন্তু পিসি বুঝেছেন এবার শুধু মুসলিম ভোটের উপর নির্ভর করে থাকলে চলবে না। অতীতে যে হিন্দুরা ভোট দিত তারা আরজি কর পর্ব, এসএসসি পর্ব, টেট পর্ব, ডিএ পর্ব এবং শেষে কসবা আইন কলেজের ঘটনা দেখার পর হিন্দুরা মুখ ঘুরিয়ে নেবে। মুর্শিদাবাদ থেকে বজবজ যেভাবে জেহাদি সন্ত্রাস চলেছে রাজ্যে, তারপর হিন্দু ভোটের বড় অংশ সরে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, শুধু ধরে রাখা সম্ভব নয়। তাই মমতার দরকার ছিল একটা জগন্নাথ ভান্ডার, কিন্তু সেটা করতে গিয়ে তিনি একটা বড় ধাক্কা খেয়েছিলেন। বাঙালির প্রিয় জগন্নাথের আশ্রয় নিতে গিয়েছিলেন, কিন্তু তাতে গোলমাল হয়ে গেছে। কেমন গোলমাল? তাতেই তো জখম হয়েছেন। শুনুন একটা বক্তব্য। বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর। দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি। আপনাদের কেমন লাগছে? খাও। দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা, সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে। মনে রাখতে হবে, নৌশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক শুধু নন, তিনি মুসলমান সমাজ যাদের কথায় ভোট দেয়, তৃণমূলকে ভোট দেবে না কংগ্রেসকে দেবে না সিপিএম কে দেবে না বিজেপি কে দেবে তা ঠিক করে, সেই ফুরফুরা শরীফের প্রতিনিধি হচ্ছেন নৌশাদ সিদ্দিকী। সিদ্দিকীর এই বাণী কানে যেতেই মমতা নড়ে চড়ে বসেন। রক্ষে করো জগন্নাথ প্রভু, রক্ষে করো। উল্টো রথে দিঘার থেকে উল্টো মুখ হয়ে বসেছিলেন। কলকাতায় ইস্কনের রথ নিয়ে এত ধুমধাম, পাপড় ভাজা, জিলিপি, মুখ্যমন্ত্রী সেদিকে তাকাননি। বুঝলেন তো ভোটের রাজনীতি? সেটা করতে গিয়ে সত্যি রথের ধাক্কায় জখম মমতা, জখম তৃণমূল। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে তো কমেন্ট করবেনই। আর যদি ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।